যে সরকারই ক্ষমতায় আসুক না কেন তারা সবসময় চেষ্টা করেছে চীনের সঙ্গে খুবই ভালো সম্পর্ক বজায় রাখতে। এই সফর ভারত বাংলাদেশের সম্পর্কে খুব বেশি নেতিবাচক প্রভাব বিস্তার করবে না। এক ধরনের টানাপোড়েন চলছে এবং ভারত চীনের সরাসরি প্রতিদ্বন্দ্বী এই আন্তর্জাতিক রাজনীতির বিবেচনায় বাংলাদেশ জিওপলিটিক্যালি যেভাবে তিন দিক থেকে ইন্ডিয়ার দ্বারা পরিবেষ্টিত এবং অনেকটাই অন্যান্য রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন, তো বাংলাদেশের হাতে অন্য বিকল্পও কিন্তু নেই। বর্ডার ডিসপিউট যেগুলো রয়েছে, যেগুলো যে কোনো সময় ভবিষ্যতে একটা বড় ধরনের ওয়ারের রূপ নিতে পারে বলে অনেকে মনে করেন। বাংলাদেশ তার মিলিটারির আধুনিকায়ন করবে এবং বিভিন্ন দেশ থেকেই সে মিলিটারি ইকুইপমেন্ট কিনবে। একটা উল্লেখযোগ্য ডেভেলপমেন্ট হলো বাংলাদেশের একটা গ্রহণযোগ্য নির্বাচন। চীন বাংলাদেশের যে দুটো মেজর পাওয়ার নেইবার বা প্রতিবেশী রয়েছে তার মধ্যে একটা, এবং ঐতিহাসিকভাবেই চীনের সঙ্গে বাংলাদেশের একটা সুসম্পর্ক রয়েছে এবং যে সরকারই ক্ষমতায় আসুক না কেন তারা সবসময় চেষ্টা করেছে চীনের সঙ্গে খুবই ভালো সম্পর্ক বজায় রাখতে। তো এক্ষেত্রে তারেক রহমানের সরকারের সঙ্গে চীনের সম্পর্কের একটা ঐতিহাসিক কারণ তো আছেই, তার পাশাপাশি পোস্ট 5 আগস্ট বাংলাদেশে যে পরিবর্তনের ধারা আমরা দেখেছি সেই ধারার সঙ্গেও এই সফরটা অনেকটাই সামঞ্জস্যপূর্ণ বলে মনে হয়। এর একমাত্র কারণ যে সরকারটা এখানে দীর্ঘ সময় ধরে টিকে ছিল, তাদের সঙ্গে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের যে সম্পর্ক, যে ধরনের সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কটা আমাদের এই দেশের রাজনীতিতে কী ধরনের প্রভাব বিস্তার করেছিল এবং তার প্রতিক্রিয়ায় এই অঞ্চলের মানুষের মধ্যে যে ধরনের প্রবণতা তৈরি হয়েছে সেটা অবশ্যই প্রধানমন্ত্রীর ভারতকে প্রথম সফর হিসেবে বেছে নেওয়ার জন্য উপযোগী নয়। তো এই ক্ষেত্রেই এই সফরটাকে খুবই গুরুত্বপূর্ণ মনে করা যায় এবং এটা অপ্রত্যাশিতও নয়, খুবই অপ্রত্যাশিত একটা সফর বলেই আমি এটাকে বিবেচনা করছি। তো এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশ এর আগেও যখনই চীনের দিকে ঝুঁকেছে, যেটাকে আমরা আমাদের আন্তর্জাতিক সম্পর্কের পরিভাষায় টিল্ট বলি, সেই ঝোঁকাটা কখনোই এইটা বোঝায়নি যে আমরা আমাদের প্রতিবেশী দেশ ভারতকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করেছি। তার মানে আমরা চীনকে কিছু কিছু ক্ষেত্রে প্রায়োরিটি দিয়েছি, কিন্তু একজন সুপ্রতিবেশী হিসেবে আমরা ভারতের সঙ্গেও সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছি। তো প্রধানমন্ত্রীর এই চীন সফরটা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হলেও অ্যাট দ্য সেম টাইম প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রেও যথেষ্ট আগ্রহী। তো সেক্ষেত্রে এটা বাস্তবসম্মতভাবেই বলা যায় যে ভারতও তার এক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নও আগ্রহী হবে। যদিও ভারত জানে যে বাংলাদেশ সাম্প্রতিককালে চায়নাকে প্রায়োরিটি দিচ্ছে বিভিন্ন ক্ষেত্রে এবং অ্যাজ আই সেড পোস্ট 5 আগস্ট যে কনটেক্সট বাংলাদেশে রয়েছে সেই কনটেক্সটে এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে ভবিষ্যতে বাংলাদেশ ভারত সম্পর্কের উপরে এই সফর খুব যে নেতিবাচক প্রভাব বিস্তার করবে বলে আমার কাছে মনে হয় না। ইনফ্যাক্ট আপনারা যদি ইন্ডিয়ান মিডিয়া অনুসরণ করেন সেখানেও দ্য হিন্দু, উই ওয়ান এরকম যে গণমাধ্যম রয়েছে সেখানেও ইন্ডিয়ান এক্সপার্টরা অনেকেই এই মতামত দিয়েছেন যে এই সফর ভারত বাংলাদেশের সম্পর্কে খুব বেশি নেতিবাচক প্রভাব বিস্তার করবে না। আসলে যেটা ভারত এবং বাংলাদেশ এখন করতে যাচ্ছে
অলরেডি সেই প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বেশ কিছু ইন্টারভিউতে সেই কথা ইঙ্গিত দিয়েছেন এবং অনেকটা প্রকাশ্যেই বলছেন ভারত বাংলাদেশের সম্পর্ক যে খুবই গুরুত্বপূর্ণ এবং এই সম্পর্কে নিয়ে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে এবং সেটা প্র্যাগমেটিজমের জায়গা থেকেই দুই দেশই একইভাবে দেখছে এবং সেইভাবেই তারা কন্টিনিউ করবে। যেই সংকটটা তৈরি হয়েছে জুলাই 2024 সেই সময় এবং তার পরবর্তীতে সেইটা কাটিয়ে ওঠা যে প্রয়োজন সেটা দুই দেশই বাস্তবসম্মতভাবে বুঝতে পারছে। তো সেই প্রেক্ষাপটে এই চীন সফরটা আমার মনে হয় না এই যে প্রক্রিয়া বাংলাদেশ ভারত শুরু করেছে সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। এটা কার্যকারিতা তো সামনের সময়ে দেখার বিষয় যে আসলে কীভাবে সেটা কার্যকর হচ্ছে। তবে আমাদের যে অতীত রেকর্ড সেটা অনুযায়ী যদি বলি যে চায়না সবসময়ই বাংলাদেশকে খুবই গুরুত্ব দিয়েছে একটা রিজিওনাল পার্টনার হিসেবে। সেটা আপনি ইকোনমিক পার্টনারশিপের ক্ষেত্রে বলেন কিংবা মিলিটারি পার্টনারশিপের ক্ষেত্রে বলেন, সব ক্ষেত্রেই আমরা দেখেছি যে বাংলাদেশ একটা প্রায়োরিটি পেয়েছে এবং সামনের দিকেও সেটা যে পাবে এটা ধারণা করা যায়, আশা করা যায়। এবং নতুন প্রেক্ষাপটে বিশেষ করে যেহেতু বাংলাদেশ এবং ভারতের মধ্যে এক ধরনের টানাপোড়েন চলছে এবং ভারত চীনের সরাসরি প্রতিদ্বন্দ্বী এই আন্তর্জাতিক রাজনীতির বিবেচনায় এবং দক্ষিণ এশিয়া বা এশিয়ার যে জিওপলিটিক্যাল কনসিডারেশন সেটার আলোকে, তো সেক্ষেত্রে চায়না এই সুযোগটা অবশ্যই নিতে চাইবে যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে বাংলাদেশকে যতটা সম্ভব ভারতের বলয় থেকে বের করে নিয়ে এসে তাদের নিজস্ব বলয়ের মধ্যে বা কাছাকাছি রাখার জন্য। যদিও বাংলাদেশের যে পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সরকার বিভিন্ন সময় বলে আসছেন যে বাংলাদেশ ফার্স্ট ডক্ট্রিন দিয়ে তারা আসলে এখন পরিচালিত হচ্ছেন, সেই নীতি অনুযায়ী বাংলাদেশ খুবই ইন্ডিপেন্ডেন্ট একটা পররাষ্ট্রনীতি অনুসরণ করবে বলে আশা করা যায়। তারপরেও সেখানেও প্রায়োরিটি বা প্রেফারেন্সের একটা ব্যাপার তো অবশ্যই থাকে এবং সেক্ষেত্রে বাংলাদেশ চায়না রিলেশনশিপ যে আরও এক ধাপ এগিয়ে যাবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। এক্ষেত্রে আর একটা কথা বিশেষভাবে স্মরণযোগ্য, সেটা হলো বর্তমান প্রধানমন্ত্রীর মা প্রয়াত বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন 2001-এর পরে দ্বিতীয় টার্মে যখন ক্ষমতায় ছিলেন, তখন যে লুক ইস্ট পলিসি বাংলাদেশ পররাষ্ট্রনীতিতে আমরা দেখেছি, সেটাতে আমরা দেখেছি যে দক্ষিণ পূর্ব এশিয়া এবং পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছিল। তো সেইটার একটা ধারাবাহিকতাও আমরা তারেক রহমানের পররাষ্ট্রনীতির মধ্যে লক্ষ্য করতে যাচ্ছি, অলরেডি করছি। তো সেক্ষেত্রে শুধুমাত্র চায়নাই নয়, পূর্ব এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার আরও অনেকগুলো দেশের সঙ্গে বাংলাদেশ কিন্তু সম্পর্ক উন্নয়ন করতে যাচ্ছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে তিনি এখন মালয়েশিয়া রয়েছেন এবং আসিয়ানের সঙ্গে বাংলাদেশের একটা বিশেষ সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা চলছে। বাংলাদেশ অনেকদিন ধরেই, বেশ কয়েক বছর ধরেই আসিয়ানের সদস্য পদ পাওয়ার চেষ্টাও করছে, যদিও সেটা সফলভাবে করতে পারেনি। কিন্তু সেখানে একটা সেক্টরাল ডায়ালগ বলে একটা গ্রুপ রয়েছে, আসিয়ান সেক্টরাল ডায়ালগের সদস্য বাংলাদেশ হতে চাচ্ছে। তো এর পাশাপাশি একটা যে রিজিওনাল ফ্রি ট্রেড যে অ্যারেঞ্জমেন্টটা আছে সেটার থেকেও বাংলাদেশ সুবিধা পেতে পারে কিনা সে সম্ভাবনাও বাংলাদেশ যাচাই করে দেখছে। তো এই সব কিছুর আলোকে বলা যায় যে চায়নার সঙ্গে সম্পর্ক উন্নয়নটা শুধুমাত্র ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের আলোকে দেখারও খুব সুযোগ নেই। এর পাশাপাশি গ্রেটার যে লুকিস্ট পলিসি সেটার আলোকে যদি আমরা এই সম্পর্ক উন্নয়নের ব্যাপারটা দেখি, তাহলে এটার যে ব্যাপকতা এটা আরও ভালোভাবে উপলব্ধি করতে পারা যায়। সেটা যদিও বাংলাদেশ এক্সপ্লিসিটলি সেভাবে বলছে না, কিন্তু তারপরও সেই লুকিস্ট পলিসির যে একটা ধারাবাহিকতা থাকবে এটা খুবই প্রত্যাশিত
এবং সেই পলিসিটা সেই সময় খুবই অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল বাই দ্য এক্সপার্টস, ফরেন পলিসি এক্সপার্টস অ্যান্ড পিপল ইন জেনারেল। তো সেইটা যদি বাংলাদেশ একটা ফরেন পলিসির মেজর একটা গোল হিসেবে এই সময়ে নেয়, সেটা তো খুবই স্বাভাবিক এবং সেটা বাংলাদেশের জন্য ভালো কিছুই নিয়ে আসবে। কারণ বাংলাদেশ সবসময় চেয়েছে ফার্দার এনগেজমেন্ট উইথ ইন্টারন্যাশনাল কমিউনিটি। তো সেক্ষেত্রে বাংলাদেশ জিও পলিটিক্যালি যেভাবে 3 দিক থেকে ইন্ডিয়ার দ্বারা পরিবেষ্টিত এবং অনেকটাই অন্যান্য রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন, তো বাংলাদেশের হাতে অন্য বিকল্পও কিন্তু নেই, শুধুমাত্র এই সাউথ ইস্টের সঙ্গে তার কানেক্টিভিটি ডেভেলপ করা ছাড়া, রাইট? তো এই দিক থেকে বাংলাদেশ কিন্তু এটা খুবই প্র্যাগমেটিক্যালি চিন্তা করেই এই লুক ইস্ট পলিসিটা আবার রিভাইভ করতে পারে, এবং সেটাই হয়তো জনাব তারেক রহমান করতে যাচ্ছেন। অর্থনৈতিক দিক থেকে চিন্তা করলে যে চীনের বিকল্প আসলে বাংলাদেশের হাতে নেই। বাংলাদেশের যে ডেভেলপমেন্ট পার্টনার্স যাদেরকে আমরা ওয়েস্টে দেখি, তারা আসলে ইন রিসেন্ট টাইমস চীনের সঙ্গে প্রতিযোগিতা তারাও খুব যে ভালো করছেন তা নয়। তো সেক্ষেত্রে ওয়েস্টার্ন পার্টনাররাও এটা বোঝে, আমেরিকা সেটা বোঝে, এবং সেই কারণেই বাংলাদেশ চায়নার যে সম্পর্ক এবং সেটার আরও যে ফার্দার স্ট্রেংথেনিংয়ের যে প্রক্রিয়া, সেটাকে তারা নেতিবাচকভাবে দেখেন না। এবং বাংলাদেশের যেটা ইকোনমিক প্রায়োরিটি, সেইটার বেসিসেই তারা আসলে এটাকে দেখছেন। এবং সেক্ষেত্রে চায়নার সঙ্গে বাংলাদেশ যে বড় বড় প্রজেক্ট অলরেডি হাতে নিয়েছে বিগত সরকারের সময়, যে সরকারকে আমরা কিছুটা ভারতমুখী বলে জানি, সেই সরকারও কিন্তু চায়নার সঙ্গে নানান ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড করার চেষ্টা করেছে, এবং চীনও সে ব্যাপারে অত্যন্ত ইতিবাচকভাবেই সাড়া দিয়েছে। আমরা জানি যে বেশ কয়েকটা মেগা প্রজেক্ট চলছে, সেটা আরও সামনের দিকে অনেক দিন চলতে থাকবে। তো এক্ষেত্রে এই বর্তমান সরকারের যে সফর, সেখানে যতটুকু জানা যায় যে প্রায় $6 বিলিয়ন ইনভেস্টমেন্ট, চাইনিজ ইনভেস্টমেন্ট বাংলাদেশ পাওয়ার চেষ্টা করছে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য, স্টার্টিং উইথ তিস্তা ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট এবং মাতারবাড়িতে সেখানে কিছু ইনভেস্টমেন্ট, এছাড়াও মংলা পোর্ট ডেভেলপমেন্ট, নানান ধরনের প্রজেক্টে সেই ইনভেস্টমেন্টগুলো কিন্তু দরকার। এবং সেটা একদম রাইট নাও কেউ যদি দিতে পারে, সেটা সেই রাষ্ট্রটি চায় নাই। তো সেক্ষেত্রে চায়নার বিকল্প আসলে এই মুহূর্তে কেউ নেই। চীনের স্বার্থ তো অবশ্যই আছে, এবং সেটার অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক দুটো দিকই রয়েছে। অর্থনৈতিকভাবে চাইনিজ ইনভেস্টমেন্ট অবশ্যই তাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ একটা খুব বড় মার্কেট। তাদের যে প্রোডাক্ট আমরা এখনই আমাদের দেশে যেগুলো ইম্পোর্ট করা হচ্ছে, তো সেইটার থেকে তারা লাভবান হচ্ছে অবশ্যই, রাইট? ইনভেস্টমেন্ট থেকে তারা লাভবান হচ্ছে। এর পাশাপাশি তাদের যে ওয়ার্কফোর্স এখানে কাজ করছে, রাইট? থাউজেন্ডস অফ চাইনিজ ওয়ার্কার্স আর ওয়ার্কিং হিয়ার। সো এই সব কিছু মিলে অর্থনৈতিক দিকটা তো আমরা বুঝতেই পারি। আর জিওপলিটিক্যালি অ্যাজ ইউ অল নো, যে বাংলাদেশের যে লোকেশন, এটা বাংলাদেশকে খুবই অ্যাট্রাকটিভ একটা স্টেটে পরিণত করেছে। সকল মেজর পাওয়ারই আসলে বাংলাদেশের প্রতি বিশেষভাবে আগ্রহী এই কারণে। এবং আমরা জানি যে আমেরিকা এবং চায়নার মধ্যে একটা গ্লোবাল একটা রাইভালরি চলে, এবং বিভিন্ন সময় সেটা প্রকাশ আমরা লক্ষ্য করি। ইনফ্যাক্ট আমেরিকার যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, সেইটার কিন্তু মূল যে কারণ বা কনসার্ন, সেটা কিন্তু চায়না কেন্দ্রিক। তো সেক্ষেত্রে আমেরিকা যেমন চায় বাংলাদেশের এই অবস্থানকে কাজে লাগিয়ে জিও পলিটিক্যাল অ্যাডভান্টেজটুকু নিতে, চায়নাও তেমনভাবে চাইবে বাংলাদেশের এই লোকেশন থেকে জিও পলিটিক্যাল অ্যাডভান্টেজ নিতে। এর পাশাপাশি চায়নার সঙ্গে ইন্ডিয়ার যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, রিজিওনাল সুপ্রিমেসির যে ব্যাপারটা রয়েছে, সেক্ষেত্রেও এবং সরাসরি বর্ডার ক্ল্যাশ
বর্ডার ডিসপিউট যেগুলো রয়েছে, যেগুলো যে কোনো সময় ভবিষ্যতে একটা বড় ধরনের ওয়ারের রূপ নিতে পারে বলে অনেকে মনে করেন, সেক্ষেত্রেও ইন দ্য লং রান বাংলাদেশ মাইট বি এ ভেরি ইম্পর্ট্যান্ট পার্টনার ফর চায়না। এই চিন্তা থেকেই হয়তো চায়না বাংলাদেশকে নানানভাবে সহযোগিতা করে একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এখানে ডেভেলপ করার চেষ্টা করছে, এবং মিলিটারিলি বাংলাদেশকে স্ট্রেংথেনিংয়ের পেছনে এটাও একটা কারণ হিসেবে কাজ করতে পারে। যদিও বাংলাদেশের দিক থেকে আমরা জানি যে বাংলাদেশের 70% মিলিটারি ইকুইপমেন্ট বাংলাদেশ চায়না থেকেই পারচেস করে, তো সেইটা যেমন বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন, অ্যাট দ্য সেম টাইম এটার একটা ইকোনমিক বেনিফিট চায়না পাচ্ছে, আর লং টার্ম জিও পলিটিক্যাল বেনিফিট তো আছেই। তো সব মিলিয়ে চায়না বাংলাদেশ সম্পর্কটা একটা উইন উইন রিলেশনশিপ হিসেবেই দেখতে হবে, এটা মোটেই একতরফা নয়। এখন পর্যন্ত যতটুকু ডেভেলপমেন্ট সেখানে হয়েছে এবং যে ইনফরমেশন আমরা পাচ্ছি তাতে অবশ্যই এটা বাংলাদেশ চায়নার দিক থেকে দেখলে এটা একটা স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ আছে, রাইট? তো সেই স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ তো অবশ্যই ইন্ডিয়ার দিক থেকে চিন্তা করলে খুব একটা পজিটিভলি তারা এটা দেখার কথা না। আমি আসলেই কনফার্ম করতে পারছি যে ইন্ডিয়া অফিসিয়ালি এখন পর্যন্ত কোনো কনসার্ন সেখানে ব্যক্ত করেছে কিনা, অফিসিয়াল যে যারা রয়েছেন তারা এই ব্যাপারে কিছু বলেছেন কিনা, কিন্তু মিডিয়ায় যতটুকু জানা যাচ্ছে যে হ্যাঁ একটা ন্যারেটিভ সেখানে চালু হয়েছে যে বাংলাদেশ ইন্ডিয়ার জন্য হুমকি স্বরূপ হয়ে উঠছে। তো সেক্ষেত্রে লালমনিরহাট বা নীলফামারী এই রিজিয়নটা যেহেতু ইন্ডিয়ান খুবই সেন্সিটিভ একটা এরিয়া, যেটাকে চিকেন নেক বলা হয়, শিলিগুড়ি করিডোর, সেটার খুব কাছে, তো সেইটার ভবিষ্যতে যদি মিলিটারিলি সেই জায়গায় খুব বেশি ডিপ্লয়মেন্ট ঘটে এবং সেই জায়গায় যদি চাইনিজ অর্থায়নে বাংলাদেশের মিলিটারি অ্যাক্টিভিটিস থাকে, সেটা ভবিষ্যতের জন্য হয়তো ইন্ডিয়ার জন্য হুমকি স্বরূপ হতে পারে। তো এই ন্যারেটিভটা সেখানে রয়েছে, তবে আমার কাছে মনে হয় না যে এইটা বাংলাদেশ ঠিক সেইভাবে দেখছে, অর্থাৎ ইন্ডিয়াকে ভবিষ্যতে কোনো একটা যুদ্ধে বা কোনো একটা সংঘর্ষে পরাজিত করার লক্ষ্যে এখনই বাংলাদেশে একটা প্রিপারেশন শুরু করেছে, এরকম কোনো আসলে অ্যাজাম্পশন আমার নেই এই মুহূর্তে। আমার মনে হয় না যে বাংলাদেশ রাইট নাও এরকম কিন্তু কিছু অ্যাফোর্ড করতে পারে, রাইট? সো আর বাংলাদেশ ভারত যে ধরনের সংকটময় সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পারস্পরিক সম্পর্কের দিক থেকে, এই সময় আসলে বাংলাদেশের দিক থেকে এরকম কিছু করার কথাও না। তবে আমরা এটাও বলতে পারি এর পাশাপাশি যে নিজস্ব মিলিটারি পাওয়ারকে বাড়ানোর উদ্যোগ এবং প্রয়োজনীয়তা সব দেশেরই রয়েছে, এবং আরেকটা বড় সমস্যা হলো যে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার কিলিং অ্যান্ড আদার যে বর্ডার ডিসপিউটস, এইসব বিষয়ে বাংলাদেশের একটা ডিটারেন্স পাওয়ারেরও দরকার রয়েছে। তো সেই বিষয়গুলো চিন্তা করে যদি বাংলাদেশ ওরকম কিছু করতে চায় বা করতে পারে, সেটা বাংলাদেশের দিক থেকে যথেষ্ট যৌক্তিক, তবে সেটা ইন্ডিয়ান ভূমিকে সরাসরি হুমকিগ্রস্ত করে বলে আমার মনে হয় না। এখন তারপরও এইটা ডিপেন্ড করে দুই পক্ষ, দুই দেশ পারস্পরিক আলোচনার মধ্যে এটাকে কিভাবে উপস্থাপন করতে পারে এবং একটা যৌক্তিক দৃষ্টিভঙ্গি এখানে তারা তৈরি করতে পারে কিনা, এটার উপর নির্ভর করে এটাকে ভবিষ্যতে কিভাবে ব্যবহার করা হবে বা কোন দেশ তার ন্যারেটিভের মধ্যে এটাকে কিভাবে নিয়ে আসবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তর এর আগের একটা উত্তরে আমি কিছুটা বলেছি যে বাংলাদেশের বাস্তবতা যুক্তরাষ্ট্র বোঝে, এবং সেই বাস্তবতায় বাংলাদেশ যে চায়নার সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে পারে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ না করেই বা যুক্তরাষ্ট্রের সঙ্গে এক ধরনের বন্ধুত্ব বজায় রেখেই
সেটা যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ দুই পক্ষই বোঝে, এবং এক্ষেত্রে সম্ভবত আমাদের পাকিস্তান মডেলের কথা ভাবতে হবে। পাকিস্তান যেভাবে চায়নার সঙ্গে সকল ধরনের সম্পর্ক বজায় রেখেই, অর্থনৈতিক সামরিক সম্পর্ক বজায় রেখেই যুক্তরাষ্ট্রের একটা স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে এশিয়ায়, পশ্চিম এশিয়ায় কাজ করে, এবং সেটার প্রকাশ আমরা রিসেন্টলিও দেখেছি কিভাবে যুক্তরাষ্ট্র পাকিস্তানের উপর নির্ভর করছে পশ্চিম এশিয়ায় ইরানের সঙ্গে তার যে যুদ্ধ চলছিল সেটা থামানোর জন্য, এখনও সমঝোতা করার জন্য, চুক্তি স্বাক্ষরের জন্য। সেটা আরকে বলা যায় যে বাংলাদেশ যদি চায়নার সঙ্গে এই ধরনের সামরিক সম্পর্কের দিকে যায়ও, সেটাকেও এক ধরনের প্র্যাগমেটিজমের আলোকেই যুক্তরাষ্ট্র দেখতে বাধ্য হবে। আর একটা ব্যাপার হলো যে বাংলাদেশ যে ধরনের সামরিক সরঞ্জামই ক্রয় করুক না কেন, বাংলাদেশ এইটা যুক্তরাষ্ট্রেরকে কোনোভাবে হুমকিগ্রস্ত করার জন্য যে করছে না, সেটাও যথেষ্ট বোধগম্য। কারণ বাংলাদেশের সামরিক সক্ষমতা এখনও আসলে যথেষ্ট মাত্রায় কম। একটা মোটামুটি ইমার্জিং মিডল পাওয়ার হিসেবে যতটা সক্ষম থাকার কথা সেটা বাংলাদেশ নয়। সে কারণে নিজের প্রতিরক্ষার জন্যই আসলে বাংলাদেশের এরকম ইকুইপমেন্ট কেনা প্রয়োজন। এর আগের সরকারেরও যে ভিশন 2030 ছিল, অর্থাৎ মিলিটারিকে মডার্নাইজেশনের যে গোলটা ছিল, সেটার সঙ্গেও এটা আসলে কনসিস্টেন্ট যে বাংলাদেশ তার মিলিটারির আধুনিকায়ন করবে এবং বিভিন্ন দেশ থেকেই সে মিলিটারি ইকুইপমেন্ট কিনবে। এবং সেক্ষেত্রে চায়না যে প্রায়োরিটি পাবে এটা স্বাভাবিক, কারণ চায়নার সঙ্গেই আমাদের এই সামরিক এই যে ক্রয়ের যে ব্যাপারটা সেটা ঐতিহাসিকভাবেই ছিল, এবং 70%-এর বেশি মিলিটারি ইকুইপমেন্ট আমরা চায়না থেকে কিনি। এটা এর আগের সরকারও কিনেছে। সো এটা আসলে আমার মনে হয় না হঠাৎ করে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের মধ্যে কোনো ধরনের টেনশন তৈরি করবে। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার এখানে আমাদের সবার মাথায় রাখতে হবে যে যুক্তরাষ্ট্রের যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, যেটার মধ্যে বাংলাদেশও রয়েছে, বাংলাদেশ তার ইন্দো প্যাসিফিক আউটলুক ঘোষণা করেছে কয়েক বছর আগে, সেখানেও বাংলাদেশ এমন একটা স্ট্যান্স বজায় রাখার চেষ্টা করছে যেটা আসলে কোনো ধরনের মিলিটারি এনগেজমেন্টের দিকে বাংলাদেশকে নেয়ার কথা না। তো সেটা যদি হয় তাহলেও বলা যায় যে বাংলাদেশ চায়না এবং আমেরিকার মধ্যে একটা নিউট্রাল অবস্থান বজায় রাখার চেষ্টা করছে। এই অ্যাপ্রোচটা সেটার সঙ্গেই বেশি কনসিস্টেন্ট এবং নিজের প্রতিরক্ষার দিকেই বাংলাদেশ বেশি মনোনিবেশ করবে। এবং এক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে যদি ভবিষ্যতে কোনো যুদ্ধ বাস্তবসম্মতভাবেই যদি চিন্তা করি, সেটা মিয়ানমারের সঙ্গে হতে পারে। মিয়ানমার একটা কাছাকাছি শক্তির রাষ্ট্র হিসেবে প্রায়শই বাংলাদেশের জন্য সামরিকভাবে বেশ হুমকি স্বরূপ হয়ে যায়। সেদিক থেকেও বাংলাদেশের মিলিটারি আধুনিকায়নের যথেষ্ট প্রয়োজন রয়েছে। আর ভারত একটা বৃহৎ প্রতিবেশী, বৃহৎ সামরিকভাবে অনেক শক্তিশালী। সেক্ষেত্রে আমরা ভারতের সঙ্গে কোনো ধরনের হুমকি না হলেও অ্যাটলিস্ট ডিটারেন্স পাওয়ার ক্যাপাসিটি অর্জন করার চেষ্টা তো করতেই পারি। সেজন্য বাংলাদেশের মিলিটারি নবায়নের প্রয়োজন রয়েছে। এটা আমেরিকাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করবে বলে মনে হয় না। 24 পরবর্তী সময়ে প্রথম দিকে ভারতের যে মনোভাব সেটা বেশ কনজারভেটিভ মনে হয়েছে। বেশ ভারতের দিক থেকে কখনো কখনো কাউন্টার প্রোডাক্টিভ মনে হয়েছে। কিছু কিছু বক্তব্য সর্বোচ্চ পর্যায় থেকে এসছে। বিশেষ করে মিডিয়ায় যে বক্তব্যগুলো, যে ন্যারেটিভগুলো তারা চালু করেছে সে সময়ে বেশ প্রচলিত ছিল, সেগুলো ভারত বাংলাদেশ সম্পর্ককে অনেকখানি ক্ষতিগ্রস্ত করেছে। কিন্তু আসার কথা হলো এটা বছর পেরোতে না পেরোতেই কিছুটা স্থিমিত হয়ে আসে, অর্থাৎ ওই ন্যারেটিভগুলো আর অতটা গ্রহণযোগ্য ছিল না ইভেন ভারতীয় কনটেক্সটের কথা বিবেচনা করলেও। এবং সরকারের দিক থেকেও বেশ কিছু পজিটিভ
পজিটিভ সিগন্যাল দেয়া হয় এবং বাংলাদেশ সরকারও প্রকাশ্যে এটা বলে যে তারাও ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চায় এবং যেহেতু এটাও দুই প্রতিবেশীর জন্যই খুবই প্রয়োজন, এই কারণে ধীরে ধীরে সম্পর্ক স্বাভাবিক করণের দিকেই যাচ্ছে এবং সেই প্রক্রিয়া এখনও চলছে। এবং একটা উল্লেখযোগ্য ডেভেলপমেন্ট হলো বাংলাদেশের একটা গ্রহণযোগ্য নির্বাচন। এই নির্বাচনের পরে ভারত এটা বুঝতে পেরেছে যে বাংলাদেশের জনগণ তাদের রায় দিয়েছে, একটা জনগণের রায় নিয়ে একটা পার্টি ক্ষমতায় আছে। সো অবশ্যই একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের একটা গণতান্ত্রিক সরকারকে রেসপেক্ট করা, তাদের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক উন্নয়ন করা, সেটা যে গুরুত্বপূর্ণ সেটা ভারতও বুঝতে পেরেছে। সেটার ধারাবাহিকতায় বাংলাদেশও বেশ কিছু পজিটিভ উদ্যোগ নিয়েছে এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং অন্যরা বিভিন্ন সময়ে সেই ইঙ্গিত দিয়েছেন এবং আশা করা যায় যে সেটার ধারাবাহিকতায় দুই দেশের সম্পর্ক অনেকটাই নর্মালাইজড হয়ে যাবে অদূর ভবিষ্যতে। আমরা এখনও দেখছি যে ভিসা সংক্রান্ত কিছু জটিলতা আছে, যেটা খুবই এক্সপেক্টেড যে কিছুদিনের মধ্যে কেটে যাবে এবং ট্রেড ইন্টারঅ্যাকশন এগুলো তো সবসময় ছিল, সেটাও হয়তো আরও বেশি স্বাভাবিক হবে, হয়তো এটার ভলিউম আরও বাড়বে এবং এটাও আসলে খুবই মানে প্রাসঙ্গিকভাবেই চলে আসছে যে প্রতিবেশী, যেটা আমাদের পররাষ্ট্রমন্ত্রীর অ্যাডভাইজার ডক্টর জাহিদুর রহমান বলেছিলেন যে প্রতিবেশী আসলে পরিবর্তন করার সুযোগ নেই। তো এই জায়গা থেকে চিন্তা করলে বাংলাদেশকে এবং ভারতকে দুই পক্ষকেই আরও বেশি প্র্যাগমেটিক্যালি ভাবতে হবে এবং একটা পর্যায়ে এসে সম্পর্ক স্বাভাবিককরণের দিকে যেতে হবে। তবে এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, স্বাভাবিক সম্পর্ক মানে নতজানু পররাষ্ট্রনীতি নয়। তো এই দুটোর পার্থক্য যদি আমরা বুঝতে পারি তাহলে এই সম্পর্ককে এগিয়ে নেওয়ার জন্য দুই পক্ষই বেশ আগ্রহী হবে বলে আশা করা যায়।